আজকে আমরা মিদনাপুর কলেজিয়েট স্কুল 203, 204 পেজে 203 এবং 204 পেজে রায়ান মার্টিনের যে বিজ্ঞানের সেটটা আছে সেটা আমরা সম্পূর্ণ সলভ করব। তোমাদের প্রত্যেককে বলছি, এর আগে 11টা ভিডিও হয়েছে, প্লেলিস্টে দেয়া আছে। এটা আজকে আমাদের 12তম ভিডিও, সেকেন্ড সামেটিভ, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। চলে আসছি আজকে প্রথম প্রশ্নে। জলের স্ফুটনাঙ্ক কত? 100কে, 373কে, 273কে আর 200কে। এটা আমাদের হবে অপশান বি, 373কে। আমরা জানি জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 প্লাস 273 কেলভিনে পরিণত করলে তাহলে কত হবে? তাহলে 373 হবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে চেঞ্জ করলে তাহলে 273 যোগ করব, তাহলে 100 প্লাস 273 সমান আমরা কত বলবো? 373 বলবো। এরপরে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় অপশান এ রাসায়নিক শক্তি, অপশান বি চৌম্বক শক্তি, অপশান সি আলোক শক্তি, অপশান ডি তাপ শক্তি। এটা মনে রাখতে হবে, তো ভালো করে মনে রাখবে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় অপশান এ। 3 নম্বরটা, কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে, কোনো মৌল বা কোনো যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে আমরা জারণ বলবো, বিজারণ বলবো, অধক্ষেপণ বলবো, বিয়োজন বলবো। অপশানে জারণ ঘটে। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম আমরা যে কোনো অ্যাসিড বলবো, যেমন H2SO4, এটা আমরা বলবো। অর্থাৎ গাঢ় H2SO4 আমরা বলবো, এটা জলীয় দ্রবণে। এটা মনে রাখতে হবে, গাঢ় H2SO4। তাহলে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম সেটা হলো গাঢ় H2SO4। তারপরে জলের বাষ্পীভবনের লিন তাপ কত? জলের বাষ্পীভবনের লিন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। জলের বাষ্পীভবনের লিন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। 3 নম্বরটা, মরচে কি? মরচে পড়ার শর্ত কি? দেখো, ছোট করে সুন্দর করে লেখা আছে। দেখো, মরচে কি? মরচে পড়ার শর্ত, লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পর লোহার গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এই পাতলা বাদামি বর্ণের আস্তরণকে আমরা মরচে বলবো। তাই লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এই পাতলা বাদামি বর্ণের আস্তরণকে মরচে বলে। মরচের সংকেত হলো 2Fe2O3, XH2O। 2Fe2O3, XH2O। এই এক্সের মানটা পরিবর্তনশীল। মনে রাখবে, মরচের যে নামটা হলো সোদক ফেরিক অক্সাইড, এটার নাম হলো সোদক ফেরিক অক্সাইড। এক্সের মানটা পরিবর্তনশীল, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সেই জন্য এটা এক্সের মানটা পরিবর্তনশীল লেখা আছে। মরচে পড়ার যে শর্তগুলো আছে, 1 নম্বর শর্ত হলো মরচে পড়ার জন্য অক্সিজেন এবং জলীয় বাষ্প অবশ্যই দরকার। অক্সিজেন জলীয় বাষ্প না থাকলে মরচে পড়বে না। 2 নম্বর, বায়ুতে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে তাহলে মরচে পড়ার বেগকে বৃদ্ধি করবে। 3 নম্বর হলো লোহার মধ্যে অশুদ্ধিগুলি মরচের সৃষ্টির অন্যতম কারণ। তাহলে মরচে পড়ার অন্যতম কারণ হলো যে বাতাসে জলীয় বাষ্প এবং অক্সিজেন থাকতে হবে। যদি বাতাসে CO2 মরচে পড়াকে বৃদ্ধি করে।
আরেকটা পয়েন্ট আছে, লোহার মধ্যে অবস্থিত যে অশুদ্ধিগুলি, সেগুলি মরচে পড়ার অন্যতম কারণ। তারপরে আমরা বলবো তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবহন করতে পারে, তাদের তড়িৎ পরিবাহী পদার্থ বলে। উদাহরণ আমরা কি বলবো, সোনা, রূপো, তামা, এগুলো হলো আমরা তড়িৎ পরিবাহী পদার্থের মধ্যে বলবো। এরপরে আমরা চলে আসছি 4-1 তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। কোশ্চেনটা লেখা আছে, উত্তরটা দেখে নাও। যে 1 নম্বর হলো তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে, নাম্বার 1, সেটা হলো তরলের প্রকৃতি। বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়, সেজন্য তরলের প্রকৃতির ওপরে স্ফুটনাঙ্ক নির্ভর করে, তাহলে বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। 2 নম্বর পয়েন্ট, তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। তরলে যদি অনুদ্বায়ী পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে স্ফুটনাঙ্কের মানটা বৃদ্ধি পাবে। তাহলে তরলে অনুদ্বায়ী পদার্থ দ্রবীভূত থাকলে তাহলে স্ফুটনাঙ্কের মানটা বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্ট, চাপ। তরলে উপস্থিত চাপ, তরলের চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে তরলের চাপ যদি বৃদ্ধি করা হয়, তাহলে স্ফুটনাঙ্ক কী হবে, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। 4-2 বর্জ্য নাদ শুনলে বর্জ্যাহত হওয়ার ভয় থাকে না। বর্জ্য নাদ শুনলে বর্জ্য আহত হওয়ার সম্ভাবনা থাকে না বা ভয় থাকে না। ব্যাখ্যা করতে বলছি। দেখো এখানে উত্তরটা সুন্দর করে করা আছে। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, 332 মিটার/সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে আলোর বেগ শব্দের বেগের থেকে অনেক বেশি, কারণ আলোর বেগ হলো 3 × 10⁸, অর্থাৎ 3-এর গায়ে 8টা শূন্য, আর এখানে আছে দেখো 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332। তাহলে আলোর বেগ অনেক বেশি। তাহলে যদি বর্জ্যনাদ মানে শব্দ শোনা যায়, তাহলে শব্দ যদি চলে আসে, তাহলে এর অর্থ হলো ইতিমধ্যে কোনো একটা জায়গায় বজ্রপাত ঘটে গেছে। তাহলে এখানে লেখা আছে দেখো, বর্জ্যনাদ শোনার অর্থ হলো ইতিমধ্যে বজ্রপাত ঘটে গেছে। বর্জ্যনাদ যদি শুনতে পাই, তাহলে অর্থ হলো ইতিমধ্যে বজ্রপাত ঘটে গেছে। তাই বলা যায় যে বর্জ্যনাদ শুনলে বর্জ্যাহত হওয়ার ভয় থাকে না। যদি শব্দ শোনা যায়, তাহলে ভাবতে হবে যে অন্য কোথাও বজ্রপাত হয়ে গেছে, তাহলে বর্জ্যনাদ শুনলে বর্জ্যাহত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপরে আমরা চলে আসছি 3-টা। তাপমোচী এবং তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝায়। দেখো, যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপমোচী পরিবর্তন বলে। যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের আমরা তাপমোচী পরিবর্তন বলবো। উদাহরণ কি, পোড়াচুনের সঙ্গে যদি জল মেশানো হয়, তাহলে কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে পোড়াচুনের সংকেত হলো CaO বা ক্যালসিয়াম অক্সাইড, তার সঙ্গে জল মেশানো হচ্ছে, তাহলে কলিচুন উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে পোড়াচুনের সঙ্গে যদি জল মেশানো হয়, কলিচুন এবং তাপ উৎপন্ন হয়, তাহলে এই যে বিক্রিয়াটা হলো তাপমোচী পরিবর্তনের উদাহরণ। তাপগ্রাহী পরিবর্তন,
তাপগ্রাহী পরিবর্তন মানে অর্থাৎ যেসব রাসায়নিক পরিবর্তনে পরিবেশ থেকে তাপ শোষিত হয়, মানে পরিবেশ থেকে তাপ নিতে হয়, তাদেরকে আমরা তাপগ্রাহী পরিবর্তন বলবো। যেমন চুনাপাথরকে যদি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। চুনাপাথরকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। CaCO3 যদি এটাকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? CO প্লাস CO2 মাইনাস তাপ, অর্থাৎ এইটা হলো CaCO3, মানে আমরা এটা চুনাপাথর বলবো। তাহলে আমরা যদি চুনাপাথরকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাই চুনাপাথরের সংকেত হলো, মনে রাখবে, CaCO3 চুনাপাথর, বা এটাকে অনেক সময় ক্যালসিয়াম কার্বনেট বলা হয়। 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হচ্ছে, তাহলে CO মানে পোড়া চুন এবং প্লাস CO2 মাইনাস তাপ দেওয়া আছে, তাহলে এখানে তাপ পরিবেশ থেকে গ্রহণ করা হচ্ছে বলে মাইনাস লেখা আছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা হলো আমরা বলবো, এই বিক্রিয়াটা হলো তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ। এরপরে আমরা লাইফ সায়েন্সের উত্তরগুলো করব। কৃষি বিজ্ঞানের যে শাখায় ফল শাকসবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় এগ্রিকালচার, হর্টিকালচার, ক্রপ প্রোডাকশান, অ্যানিম্যাল হাজব্যান্ড্রি, এটা হবে হর্টিকালচার। ধানিপোনা থেকে চারাপোনা যে পুকুরে করা হয়, ধানিপোনা থেকে চারাপোনা যে পুকুরে করা হয়, আঁতুর পুকুর, পালন পুকুর, সঞ্চয় পুকুর, সবগুলি, এটা হবে পালন পুকুর। তাহলে ধানিপোনা থেকে চারাপোনা তৈরি করা যে পুকুরে, তাকে আমরা কি বলবো? সেটা হলো পালন পুকুর। মুরগির একটি লাইট ব্রিড হলো লেঘর্ন, আসিল, ব্রাহ্মা আর প্লাইমাউথ রক, সেটা হলো আমরা বলবো লেঘর্ন। মুরগির একটি লাইট ব্রিড হলো আমরা বলবো লেঘর্ন। তারপরে 2-এর একেরটা দেখো, দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদের থেকে আলাদা করার পদ্ধতি কী বলা হয়? দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদ থেকে আলাদা করার পদ্ধতিকে আমরা বলবো মাড়াই, এটার নাম হলো মাড়াই বলবো। 2-এরটা, কোন ভিটামিনের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছেন? এটা গোল্ডেন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, তাহলে এটা মনে রাখতে হবে ভিটামিন এ। ভিটামিন এর মধ্যে প্রচুর ভিটামিন এ গোল্ডেন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, তাহলে এখানে লিখতে হবে ভিটামিন এ। এরপরে অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহার করে মাটির কি বেড়ে যায়? অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট যদি ব্যবহার করা হয় তাহলে মাটির ক্ষারকীয়তা বৃদ্ধি পায়। অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটির ড্যাশ বেড়ে যায়, মাটির ক্ষারকীয়তা বেড়ে যায়। 3-এর একেরটা হলো পেস্টের রাসায়নিক দমন পদ্ধতির 2টি অসুবিধা বলতে বলছে। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো যে রাসায়নিক দ্রবণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি জল এবং মাটিতে মিশে দূষণ ঘটায়। তাহলে প্রথম পয়েন্ট হলো রাসায়নিক দ্রবণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি জল ও মাটিতে মিশে গিয়ে দূষণ ঘটায়। অপশান বি 2 নম্বর পয়েন্ট হলো রাসায়নিক পদার্থগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। রাসায়নিক পদার্থগুলি খাদ্য শৃঙ্খলে যখন প্রবেশ করে
এবং বিভিন্ন পুষ্টি স্তরের জীবে ক্ষতি সাধন করে। রাসায়নিক পদার্থগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং বিভিন্ন পুষ্টি স্তরের জীবে কী করে ক্ষতি সাধন করে। 3 নম্বর পয়েন্ট হলো রাসায়নিক কীটনাশকগুলি ফল এবং সবজির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এবং তার বিষক্রিয়া ঘটায়। 4 নম্বর পয়েন্ট হলো অতিরিক্ত প্রয়োগের ফলে মাটিতে থাকা অণুজীব যেমন কেঁচো, বিভিন্ন উপকারী পতঙ্গ, মৌমাছি এগুলো কিন্তু মরে যায়। তাহলে 4টে পয়েন্ট লেখা আছে, 4টে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট আমরা বলছি, সেটা হলো 1 নম্বর পয়েন্ট, সেটা হলো রাসায়নিক দ্রবণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো জল এবং মাটিতে মিশে দূষণ ঘটায়। 2 নম্বর হলো রাসায়নিক পদার্থগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, বিভিন্ন পুষ্টি স্তরে জীবে ক্ষতি সাধন করে। 3 নম্বর হলো রাসায়নিক কীটনাশকগুলি ফল এবং সবজির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি হয়। 4 নম্বর পয়েন্ট হলো সেটা অতিরিক্ত প্রয়োগের ফলে মাটিতে অণুজীব এবং বিভিন্ন উপকারী যখন পতঙ্গ সেগুলো কিন্তু মরে যায়। মানে অণুজীব, কেঁচো এগুলো বা উপকারী পতঙ্গ, মৌমাছি এগুলো সব মরে যায়। তাহলে আমরা এই 4টে পয়েন্ট করলাম। তোমরা পরীক্ষায় 2 নম্বরের জন্য যে কোনো 2টো পয়েন্ট উল্লেখ করবে। এরপরে সিয়ন কি এবং চায়ে উপস্থিত পলিফেনলের উপকারী ভূমিকা লিখতে বলছে। জোড় কলম তৈরির সময় উন্নত মানের উচ্চ ফলনশীল যে কাণ্ড ব্যবহার করা হয়, জোড় কলম তৈরির সময় উন্নত মানের উচ্চ ফলনশীল যে কাণ্ড নেওয়া হয় তাকে আমরা কি বলবো? সিয়ন বলবো। চায়ে উপস্থিত যে পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতেও কিন্তু পলিফেনল ব্যবহার করা হয়। তাহলে চায়ে উপস্থিত পলিফেনল কোলেস্টেরলের মাত্রা কমায়, এছাড়াও উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতেও এটা ব্যবহার করা হয়। 3-এর 1-একটা মৌমাছি মোম দিয়ে কি করে? আর পলিকালচার কি? মৌমাছি মোম দিয়ে কি করে? মৌচাক তৈরি করে। মৌমাছি মোম দিয়ে মৌচাক তৈরি করে। তাহলে প্রথম উত্তরটা হলো মৌচাক তৈরি করে। এর পরের প্রশ্নটা হলো পলিকালচার। পলিকালচার বলতে একই পুকুরে প্রধান 3 প্রকার দেশি কার্প বলতে রুই, কাতলা, মৃগেল, এই 3 ধরনের দেশি কার্প, এর সঙ্গে 3 প্রকার বিদেশি কার্প, মানে বিদেশি যে কার্প আছে সেগুলো কি কি? সিলভার কার্প, গ্রাস কার্প এবং সাইপ্রিনাস কার্প। এগুলো একসঙ্গে যে চাষ করা হয়, অর্থাৎ একই পুকুরে 3 ধরনের দেশি কার্প এবং 3 ধরনের বিদেশি কার্পের একসঙ্গে চাষ করাকে আমরা কি বলবো? বাংলায় বলবো নিবিড় মৎস্য চাষ, আর ইংলিশে বলবো পলিকালচার বলবো। তাহলে এটা ভালো করে হয়ে গেল। তাহলে ভালো করে দেখে নেবে, ছোট করে গুছিয়ে লেখা আছে। তাহলে আজকে আমরা 203 পেজে যে মেদিনীপুর কলেজিয়েট হাই স্কুল আছে, তাহলে 203 পেজে মেদিনীপুর কলেজিয়েট স্কুল সেটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং ভিডিওটা থেকে তোমরা কি শিখলে তোমরা সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। এর পরের ক্লাসে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের মতো তোমাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।